অর্থনীতি সম্মান চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আন্তর্জাতিক অর্থনীতির 10 নম্বর ক্লাস নিচ্ছি এবং আজকে আমি আলোচনা করব মুদ্রার অবমূল্যায়ন, কারেন্সি ডিভ্যালুয়েশন। মুদ্রার অবমূল্যায়নের উপর আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসটা করার পূর্বে আমি তোমাদেরকে বলবো, যারা আমার ক্লাস আজকে প্রথম করছো তারা আমার সমস্ত ক্লাসগুলো যদি পেতে চাও, তাহলে আমি যেখানে ক্লাস করছি, ইউটিউবে যেখানে ক্লাস দেখছো, ভিডিওর নিচে দেখবে একটা গোলবৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি। আমার চ্যানেলের নাম হচ্ছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। তোমরা এই ছোট্ট মেয়ের ছবিতে প্রেস করবে, প্রেস করার সাথে সাথে চ্যানেলের ভিতরে প্রবেশ করবে। সেখানে দেখবে উপরে আছে হোম বাটন, তারপর দেখবে প্লে লিস্ট আছে। তোমরা প্রেস করবে কোনটাতে? প্লে লিস্টে প্রেস করবে। প্লে লিস্টে যখন প্রেস করবে তখন দেখবে ওখানে ইয়ার ভিত্তিক ক্লাস সাজানো আছে, আবার অধ্যায় ভিত্তিক ক্লাস সাজানো আছে। যেমন আন্তর্জাতিক অর্থনীতি আমি লিখেছি চতুর্থ বর্ষ, আন্তর্জাতিক অর্থনীতি চতুর্থ বর্ষ, আবার মাস্টার্সও লিখেছে। মাস্টার্সে যারা আছো সেখানে দেখবে তোমাদের প্রয়োজন অনুযায়ী মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সের ক্লাসগুলো খুঁজে নেবে। আর কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। আমি 2 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম যে মুদ্রার অবমূল্যায়নের কারণে কিভাবে রপ্তানি আয় বৃদ্ধি পায়, সেটা আমি 2 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম। মুদ্রার অবমূল্যায়নের কারণে কিভাবে রপ্তানি আয়টা বৃদ্ধি পায়, এবং রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে শর্ত ছিল যে আমাদের রপ্তানি পণ্যের চাহিদা বিদেশের বাজারে স্থিতিস্থাপক হতে হবে, তখন কিন্তু আমাদের রপ্তানি আয়টা বাড়বে। যদি বিদেশের বাজারে আমাদের রপ্তানি পণ্যের চাহিদাটা যদি অস্থিতিস্থাপক হয়, তাহলে আমাদের রপ্তানি আয়টা কমে যাবে। আজকে আমি আলোচনা করব আমাদের আমদানি ব্যয় নিয়ে। আমদানি ব্যয় অর্থাৎ মুদ্রা অবমূল্যায়নের ফলে আমদানি ব্যয়টা কি হয়। আমরা মুদ্রার অবমূল্যায়ন ঘটাই রপ্তানি আয় বাড়ানোর জন্য এবং আমদানি ব্যয় কমানোর জন্য। কারণ রপ্তানি আয় বাড়লে লেনদেন ঘাটতি দূর হয়, পাশাপাশি আমদানি ব্যয় কমলে লেনদেন ঘাটতি দূর হয়। তাহলে আমাদের মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য হলো 1, রপ্তানি আয় বাড়ানো, তবে শর্ত সাপেক্ষে যদি আমার রপ্তানি পণ্যের চাহিদা স্থিতিস্থাপক হয়। 2, আমদানি ব্যয়টা কমানো। এখন আসো একটা কথা আমি বলে রাখি যে মুদ্রার অবমূল্যায়নের ফলে আমাদের আমদানি ব্যয়টা কমে। মুদ্রার অবমূল্যায়নের ফলে আমাদের আমদানি ব্যয়টা কমে, এবং সেইটা বৈদেশিক মুদ্রার ভিত্তিতে। কথাটা ভালো করে মনে রাখো, মুদ্রার অবমূল্যায়নের ফলে আমাদের আমদানি ব্যয়টা কমে বৈদেশিক মুদ্রার ভিত্তিতে। আমরা সাধারণত আন্তর্জাতিক বাজারে লেনদেন করি ডলারের ভিত্তিতে, অতএব মুদ্রার অবমূল্যায়ন করলে ডলারের ভিত্তিতে আমাদের আমদানি ব্যয়টা কমে যাবে। কিন্তু আমরা যদি টাকার ভিত্তিতে যদি হিসেব করি, তাহলে মুদ্রার অবমূল্যায়নের ফলে আমাদের আমদানি ব্যয় টাকায় বাড়তেও পারে, আবার টাকায় কমতেও পারে।
টাকার ভিত্তিতে হিসাব করলে মুদ্রার অবমূল্যায়নের ফলে আমদানি ব্যয় টাকায় বাড়তেও পারে, আবার টাকায় কমতেও পারে। কিন্তু মনে রাখবে, এই টাকায় বাড়ুক অথবা কমুক, যাই হোক না কেন, টাকাটাকে যখন আমি ডলারে ট্রান্সফার করব, তখন মুদ্রার অবমূল্যায়নের ফলে আমদানি ব্যয় টাকায় কমলেও অথবা টাকায় বাড়লেও বৈদেশিক মুদ্রার ভিত্তিতে আমাদের আমদানি ব্যয় কমবে। কথাটা ভালো করে লক্ষ্য রাখো। তো অনেকে যে আন্তর্জাতিক অর্থনীতির যে বইগুলো লেখেন, আমাদের বাংলা মিডিয়ামে যে বইগুলো আছে, তালগুল পাকিয়ে ফেলেন, অনেক ভুল আছে। আমি আবারও বলছি, সঠিক কথাটা কি, যে মুদ্রার অবমূল্যায়নের ফলে টাকার ভিত্তিতে আমদানি ব্যয় বাড়তেও পারে, কমতেও পারে, কিন্তু সেই আমদানি ব্যয়টাকে যদি আমি বৈদেশিক মুদ্রায় যদি ট্রান্সফার করি ডলারে, অবশ্যই সেটা কি হবে, কমে যাবে। বিষয়টা আমি আলোচনা করে কি করছি দেখাচ্ছি। আমি এই পাশে একটা চিত্র আঁকছি। এটা হচ্ছে আমার আমদানি দ্রব্যের চাহিদা, আমার অভ্যন্তরীণ চাহিদা। আমদানি দ্রব্যের অভ্যন্তরীণ চাহিদা হচ্ছে এই D1 রেখাটা। ক্লিয়ার? মনে করো আমরা যে পণ্যটা বিদেশ থেকে আমদানি করি সেটার পার ইউনিট হচ্ছে $10। আমরা যে পণ্যটা বিদেশ থেকে আমদানি করি সেটার পার ইউনিট কত? $10। তাহলে এই দেখো, পার ইউনিট হচ্ছে $10। সেক্ষেত্রে মনে করো এই দ্রব্যটা আমরা আমদানি করছি, এই দ্রব্যটা আমরা আমদানি করছি E1 বিন্দুতে 20 ইউনিট। কত ইউনিট? আমরা আমদানি করছি 20 ইউনিট। তাহলে আমাদের আমদানি ব্যয়টা কত? $10 ইন্টু 20 ইউনিট সমান কত? $200। এদিকে আমি প্রাইস ধরেছি কিসের ভিত্তিতে? ডলারের ভিত্তিতে। ক্লিয়ার? এখন আসো, এদিকে আরেকটা চিত্র দিচ্ছি। পরীক্ষার হলে তোমরা কিন্তু এই চিত্রটা দিবে। কোন চিত্রটা? এই চিত্রটা দেবে, এটা দেওয়ার দরকার নাই। আমি এটা কেন দিচ্ছি, যে ওই যে বললাম না, আমার আলোচনাটা তোমাদের প্রচলিত বইয়ের আলোচনার ভিতরে একটু ভিন্নতা আছে, আমার বক্তব্যের ভিতরে কিছু নতুনত্ব আছে। এবং সেটা যে ক্লিয়ার করার জন্য আমি পাশের চিত্রটা তোমাদের কাছে দিয়েছি। এদিকে আমি প্রাইস ধরেছি কিসে? টাকায়। আর গত ক্লাসে বলেছি ওনাদের চিত্রের ভিতরে একটু বিভ্রান্তি আছে, সেটা গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছি। আর এদিকে আমদানির পরিমাণ, এটা হচ্ছে আমার কার বিদেশি দ্রব্যের চাহিদা রেখা। এখন মনে করো যে আমার অর্থনীতিতে $1 সমান 80 টাকা। অর্থনীতিতে কি বলেছি? $1 সমান কত? 80 টাকা। তা $1 সমান যদি 80 টাকা হয়, তাহলে এই পণ্যের দাম যুক্তরাষ্ট্রে কত? $10। তাহলে $1 সমান যদি 80 টাকা হয়, তাহলে $10 সমান কত? 800 টাকা। অর্থাৎ আমরা আমাদের যারা আমদানিকারক তারা 800 টাকা প্রদান করলে কত পাবে? $10। আর $10 পেলে এই পণ্যটা দেশে কি করতে পারবে? নিয়ে আসতে পারবে। তাহলে আমার দেশে এই পণ্যের দাম হচ্ছে কত? 800 টাকা। কিসের ভিত্তিতে? টাকার অঙ্কে। টাকার অঙ্কে কত? 800 টাকা। যুক্তরাষ্ট্রে $10, আমার $1 সমান 80 টাকা। তাহলে এই পণ্যটা আমাকে যুক্তরাষ্ট্র হতে কিনতে হলে কত দিতে হবে? $10 দিতে হবে। এই $10 দেওয়ার জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা
800 টাকা কি করবে? জমা দিবে। ঠিক আছে, 80 টাকায় $1, 800 টাকায় $10। তাহলে পাউন্ড ইউনিট যদি এখানে $10 হয়, বাংলাদেশের দাম হচ্ছে 800 টাকা। এবং সেক্ষেত্রে লক্ষ্য করো যে F1 বিন্দুতে আমরা কত ইউনিট দ্রব্য ক্রয় করি? 20 ইউনিট। এইটা তো সেম থাকবে, আমদানি পরিমাণটা কি থাকবে? সেম থাকবে। আর এখানে ডলারের ভিত্তিতে দাম ধরা হয়েছে, এখানে টাকার ভিত্তিতে দাম ধরা হয়েছে। এখন দেখো তো আমার আমদানি ব্যয় কত? আমদানি ব্যয় হচ্ছে 800 ইন্টু কত? 20। 2 আর 8 গুণ দিলে 16, 1টা 2টা 3টা 0, অর্থাৎ 16,000 টাকা। আমাদের আমদানি ব্যয় কত হয়েছে? 16,000 টাকা, 16,000 টাকা। ক্লিয়ার? জি। এখন কারেন্সি ডিভ্যালুয়েশন, মুদ্রা অবমূল্যায়ন করলো আমাদের সরকার। আমি তো বলেছি যে বাজার প্রক্রিয়ার মাধ্যমে যদি বিদেশি মুদ্রার ভিত্তিতে আমাদের মুদ্রার মানটা যদি কমে যায়, আমাদের মুদ্রার মানটা যদি কি কমে যায়, তাহলে সেটাকে মুদ্রার অপচয়ন বলে। চাহিদা যোগানের মাধ্যমে যেটা হয়, বর্তমানে এটা কার্যকর। আর যদি কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে মুদ্রার মান যদি কমানো হয়, সেটাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। 90-এর দশকে আমাদের দেশে ছিল মুদ্রার অবমূল্যায়ন। এখন মনে করো সরকার মুদ্রার অবমূল্যায়ন করলো, বলল এখন $1 সমান কত? 90 টাকা। $1 সমান কত? 90 টাকা। এখন একটু চিন্তা করো, আমেরিকাতে তো ওই পণ্যের দাম কত আছে? $10। ইট ইজ কনস্ট্যান্ট। আমাদের মুদ্রার অবমূল্যায়নের সাথে যুক্তরাষ্ট্রে এই পণ্যের দাম বাড়বেও না, এই পণ্যের দাম কি কমবেও না। পণ্যের দাম কোথায় আছে? $10। এখন সরকার বলল $1 সমান 90 টাকা, অর্থাৎ আমরা 90 টাকা দিলে এখন $1 পাই। তাহলে $10 জন্য কয় টাকা দিতে হবে? 900 টাকা দিতে হবে, 900 টাকা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। যুক্তরাষ্ট্রে পণ্যের দামটা কত? $10। মুদ্রার অবমূল্যায়নের ফলে আমরা 90 টাকা দিয়ে $1 পাই। তাহলে $10 জন্য আমাদেরকে দিতে হবে কত? 900 টাকা। অতএব এই বিদেশি পণ্য মানে যুক্তরাষ্ট্রের পণ্যের দাম বাংলাদেশে এখন কত টাকা হয়ে গেল? 900 টাকা হয়ে গেল। টাকার ভিত্তিতে কত টাকা হয়ে গেল? 900 টাকা হয়ে গেল। তাহলে খাতায় লিখে রাখো, মুদ্রার অবমূল্যায়নের ফলে টাকার ভিত্তিতে বিদেশি দ্রব্যের দাম বাড়ে। মুদ্রার অবমূল্যায়নের ফলে টাকার ভিত্তিতে বিদেশি দ্রব্যের দাম কি বাড়ে। বিদেশি দ্রব্যের দামটা যখন বাড়বে, আমরা জানি চাহিদা রেখা অনুযায়ী দাম বাড়লে চাহিদা কমে। এক্ষেত্রে F2 বিন্দু অনুযায়ী চাহিদা কমে কত হলো? 18 ইউনিট। চাহিদা কমে কত হলো? 18 ইউনিট হয়ে গেল। এখন দেখো তো, এখন আমাদের আমদানি ব্যয় কত? 900 টাকা। অর্থাৎ প্রতি ইউনিটের জন্য এখন কিন্তু 800 টাকা না 900 টাকা ব্যয় হচ্ছে। আর আমরা বিদেশ থেকে আমদানি করছি 18 ইউনিট, অর্থাৎ আমদানির পরিমাণটা কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? মুদ্রার অবমূল্যায়নের ফলে টাকার ভিত্তিতে বিদেশি দ্রব্যের দামটা বেড়ে গেছে, ফলে চাহিদাটা কমে গেছে, 18 হয়ে গেছে। এখন যদি আমি এটা গুণ দেই, যদি 18 আর 900 যদি গুণ দেই, তাহলে এটা রেজাল্ট হচ্ছে 16,200। 990 আর 162 কত? 16,200। তাহলে টাকার অঙ্কে আমার আমদানি ব্যয়টা কি হয়ে গেছে? বেড়ে গিয়েছে। টাকার অঙ্কে আমার আমদানি ব্যয়টা কি হয়ে গেছে? বেড়ে গিয়েছে। ক্লিয়ার? জি। কিন্তু দেখো,
ডলারের ভিত্তিতে কিন্তু আমার আমদানি ব্যয়টা কমে গিয়েছে। ডলারের ভিত্তিতে আমার আমদানি ব্যয়টা কমে গিয়েছে। কিভাবে আমি দেখাচ্ছি, দেখো আমি মুদ্রার অবমূল্যায়ন করেছি। এখন আমার মুদ্রার অবমূল্যায়নের কারণে যুক্তরাষ্ট্রে কি ওই পণ্যের দামের উপর কোনো প্রভাব পড়বে? আগে বলেছি কোনো প্রভাব পড়বে না। সেটা হতে পারে আমার দেশে টাকার ভিত্তিতে দাম বেড়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রে ওই পণ্যের দাম কত থাকবে? $10। অর্থাৎ আমি যখন বাংলাদেশি ওই পণ্যটা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করব, কততে আমদানি করতে হবে? $10 আমদানি করতে হবে। হ্যাঁ, আগে $10 জন্য কত টাকা জমা দিয়েছিলাম? $800, যেহেতু $1 সমান 80 টাকা। আর এখন $10 জন্য কত দিচ্ছি? 900 টাকা, যেহেতু $1 সমান 90 টাকা। এই জন্য আমার টাকার অঙ্কে দাম বেড়েছে, কিন্তু ডলারে দামটা কি কনস্ট্যান্ট। কিন্তু এখন দেখো তো চাহিদাটা কত হবে? চাহিদা কত হবে একটু চিন্তা করো। আমরা ওই যে ফার্স্ট ইয়ারে পড়েছি ইকোনমিক্সে, মাইক্রো ইকোনমিক্সে পড়েছি, চাহিদার সংকুচন, সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি। চাহিদার সংকুচন সম্প্রসারণ হয় একই চাহিদা রেখায়, আর হ্রাস বৃদ্ধি হয় ভিন্ন চাহিদা রেখায়। হ্রাস বৃদ্ধিটা কখন হয়? যখন দাম স্থির থেকে চাহিদা বাড়ে, চাহিদা রেখা উপরের দিকে যায়। দাম স্থির থেকে যখন চাহিদা কমে, দাম স্থির থেকে যখন চাহিদা কমে, চাহিদা রেখা নিচের দিকে যায়। পড়েছি না ফার্স্ট ইয়ারে? জি। তাহলে এখন দেখো, এইটাতে কিন্তু দাম বাড়ার কারণে চাহিদা F1 থেকে F2 তে গিয়েছে, চাহিদা কমেছে। এটা হচ্ছে চাহিদার কিন্তু সংকুচন, মানে টাকার ভিত্তিতে কিন্তু চাহিদার সংকুচন হয়েছে। কিন্তু ডলারের ভিত্তিতে দেখো, দাম তো $10 কনস্ট্যান্ট। $10 আগে বাংলাদেশের জনগণ ওই পণ্য চাহিদা করত 20 ইউনিট, কিন্তু এখন কিন্তু বাংলাদেশের জনগণ মুদ্রার অবমূল্যায়নের ফলে চাহিদা করে 18 ইউনিট। মুদ্রার অবমূল্যায়নের ফলে চাহিদা করে 18 ইউনিট। কেন 18 ইউনিট? দাম তো $10 কনস্ট্যান্ট, তাহলে চাহিদা কেন কমলো? বাংলাদেশি জনগণের চাহিদা কেন কমলো? দাম তো $10 কনস্ট্যান্ট, তাহলে বাংলাদেশি জনগণের চাহিদা 20 ইউনিট হতে 18 ইউনিটে কেন আসলো? এর কারণ হচ্ছে বৈদেশিক মুদ্রায় $10 দাম কনস্ট্যান্ট ঠিকই আছে, কিন্তু বাংলাদেশি জনগণের কাছে টাকা এটা 900 টাকা হওয়ার কারণে চাহিদাটা কমে গেছে। তাহলে এখন খেয়াল রাখো যে ডলারের দামটা স্থির থাকা অবস্থায় চাহিদা কমে গেছে। ডলারের দামটা স্থির থাকা অবস্থায় চাহিদা কি কমে গেছে? এটা হচ্ছে চাহিদার হ্রাস, এটা হচ্ছে চাহিদার কি হ্রাস। ডলারের দামটা স্থির থাকা অবস্থায় চাহিদা কমে গিয়েছে, এটা হচ্ছে চাহিদার হ্রাস, ফলে চাহিদা রেখা নিচের দিকে শিফট হবে, হয়ে কত হবে? D2 হবে। আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। কেন? এইটাতে দেখো দাম বাড়ার কারণে চাহিদা কমেছে 18 ইউনিট, এটা টাকার ভিত্তিতে। আর এখানে কিন্তু আমি বৈদেশিক মুদ্রা ডলারের ভিত্তিতে ধরেছি। হ্যাঁ, ডলারের দাম বা যে ডলারে যদি দাম বাড়তো তাহলে চাহিদা কমতো এই রেখা অনুযায়ী, কিন্তু ডলারের দামটা কি কনস্ট্যান্ট? ডলারের দামটা কনস্ট্যান্ট। তাহলে এখানে চাহিদা কমার কারণটা কি? চাহিদা কমার কারণটা হচ্ছে বাংলাদেশি জনগণ যে $10 দিয়ে ঠিকই পণ্যটা আমেরিকার থেকে নিয়ে যাচ্ছে। আগে 800 টাকা দাম রাখতো, এখন $10 নিয়ে দাম রাখছে কত? 900 টাকা। ফলে বাংলাদেশের চাহিদা কমে এসেছে। এই চাহিদা কমার পিছনে কারণ হচ্ছে টাকায় দামটা বেড়ে যাওয়া, টাকার ভিত্তিতে দামটা বেড়ে যাওয়া। কিন্তু ডলারের দামটা কনস্ট্যান্ট, ফলে কনস্ট্যান্ট অবস্থায় যখন চাহিদাটা কমে গেছে, চাহিদা রেখা নিচের দিকে শিফট হয়েছে। এক্ষেত্রে E2 বিন্দু অনুযায়ী আমাদের এই যুক্তরাষ্ট্রের পণ্যের চাহিদা হচ্ছে 18 ইউনিট। যুক্তরাষ্ট্রের পণ্যের চাহিদা হচ্ছে কত? 18 ইউনিট। কারণ এইটা তো সেম হবে, কারণ এটা আমদানির পরিমাণ বাংলাদেশি জনগণের। এখানে 20 হলে এখানে 20 হবে, এখানে 18 হলে এখানে 18 হবে, আর এখানে 800 টাকা হলে এখানে $10 হবে, যেহেতু $1 সমান 80 টাকা, আর $1 সমান 90 টাকা হলে $10 সমান 900 টাকা হবে। একটা মিল কি হতে হবে? থাকতে হবে। ঠিক আছে, আন্দাজে লেখার কোনো সুযোগ নাই। এখন আমাদের বৈদেশিক মুদ্রায়, আমদানি ব্যয়টা কত?
$10 কত হচ্ছে 18 ইউনিট। আমার আমদানি ব্যয় হচ্ছে 180 ইউনিট। $10 কত হচ্ছে 18 ইউনিট। আমদানি ব্যয় কত হচ্ছে $180। আমদানি ব্যয় কি হয়ে গেল? কমে গেল। এই জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে মুদ্রার অবমূল্যায়নের ফলে আমাদের আমদানি ব্যয় বৈদেশিক মুদ্রার ভিত্তিতে, ডলারের ভিত্তিতে অবশ্যই হ্রাস পাবে। এই যে হ্রাস পেয়েছে, হতে পারে টাকার অঙ্ক বাড়তে পারে, আবার চাহিদা যদি আরো বেশি হ্রাস পায় টাকার অঙ্কে আমদানি ব্যয় কমতে পারে। কমুক আর বাড়ুক, কিন্তু বৈদেশিক মুদ্রায় আমাদের আমদানি ব্যয়টা কি হবে? হ্রাস পাবে। এবং মনে রাখবে, এই যে টাকার অঙ্কে যে আমাদের আমদানি ব্যয় বাড়লো, এটা কি আমাদের বাণিজ্য ঘাটতি কি বাড়াবে? আমরা জানি আমদানি ব্যয় বাড়লে বাণিজ্য ঘাটতিটা কি বাড়ায়। এই যে টাকার অঙ্কে যে আমার আমদানি ব্যয়টা বেড়ে গেল, এটা কি আমার বাণিজ্য ঘাটতি বাড়াবে? উত্তর হচ্ছে না। কারণ আমার বাণিজ্য ঘাটতির হিসাবটা আমি টাকায় হিসাব করি না, বাণিজ্যের ঘাটতির হিসাবটা আমি ডলারে করি। বাণিজ্য ঘাটতির হিসাবটা টাকায় না, কিসে করি? আমরা ডলারে করি। আমি দেখেছি ডলারে আমার আমদানি ব্যয়টা কি হয়ে গেছে? কমে গেছে। হতে পারে টাকায় আমদানি ব্যয় বেড়েছে, কিন্তু ডলারে কি হয়ে গেছে? কমে গেছে। ডলারে কমে গেছে। সুতরাং আমার বাণিজ্য ঘাটতি কি হবে? দূর হবে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে আমার কত আমদানি ব্যয় $200 না? আমদানি ব্যয় $200 যে কথা, আর 16,000 টাকা কি একই কথা। আমদানি ব্যয় $200 যে কথা, 16,000 টাকা একই কথা। লক্ষ্য করো, তুমি যখন এই $200কে, তখন $1 সমান কত ছিল? 80 টাকা ছিল। এই 200কে যখন তুমি কি করবা? 80 দিয়ে গুণ দিবা, তাহলে 8 দুগুণা কত? 16, 1, 2, 3 কত হয়ে গেছে? 16,000 টাকা। তাহলে $200 যে কথা আর 16,000 টাকা কি একই কথা। আশা করি বুঝতে পেরেছ। আবার দেখো, $180 যে কথা, 16,200 টাকা একই কথা। $180 যে কথা, 16,200 টাকা একই কথা। এই যা আমি দেখাচ্ছি, $180 যখন $180 আমার আমদানি ব্যয়, যখন আমার আমদানি ব্যয় $180, তখন আমার 1 টাকা সমান কত? $1 সমান কত? 90 টাকা। $1 সমান 90 টাকা। অর্থাৎ $180কে যদি আমি টাকায় রূপান্তর করতে চাই, তাহলে কত দিয়ে গুণ দিতে হবে? 90 দিয়ে গুণ দিতে হবে। 90 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখন আমি গুণ দিচ্ছি, 180কে 90 দ্বারা গুণ দিচ্ছি। 180কে ইন্টু 90, 16,200 টাকা। কত হলো? 16,200 টাকা। তাহলে এই $180 যে কথা, 16,200 টাকা একই কথা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো যে আমরা লেনদেন ঘাটতিটা হিসাব করি ডলারের ভিত্তিতে, বৈদেশিক মুদ্রার ভিত্তিতে। আগে আমাদের আমদানি ব্যয় ছিল 16,000 টাকা। এই 16,000 টাকার জন্য আমাদের প্রয়োজন ছিল কত? $200। প্রয়োজন কত ছিল? $200। ভালো কথা। এরপরে দেখা গেল মুদ্রার অবমূল্যায়নের ফলে আমাদের আমদানি ব্যয় টাকায় বৃদ্ধি পেয়েছে। টাকায় বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 16,200 টাকা হয়েছে। এই 16,200 টাকার জন্য আমাদের আমদানি করার জন্য কত ডলারের প্রয়োজন? আমাদের ডলারের প্রয়োজন $180। তাহলে আমাদের $20 কি হয়ে গেল? কম লাগলো। $20 কম লাগলো। অর্থাৎ $20 পরিমাণ আমাদের কি হলো? লেনদেন ঘাটতি কি হলো? দূর হলো। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস মনে রাখবে, মুদ্রার অবমূল্যায়ন করলে টাকার ভিত্তিতে আমদানি ব্যয় 16,000 থেকে বেড়ে 16,200 টাকা হতে পারে, আবার 16,000 থেকে কমে 15,500, 15,200, 15,000 টাকাও কি হতে পারে। অর্থাৎ আমদানি ব্যয় কমতেও পারে, বাড়তেও পারে টাকার ভিত্তিতে।
কিন্তু ডলারের ভিত্তিতে আমদানি ব্যয় 100% নিশ্চিত সেটা কি কমবে। কেন কমবে? এই কমার কারণ আমি 100% নিশ্চিত কেন হলাম? এটা 100% নিশ্চিত হয়েছি কমার ক্ষেত্রে এই জন্য যে যখন আমি ডলারের ভিত্তিতে হিসেব করব তখন আমি মুদ্রার অবমূল্যায়ন করলে যুক্তরাষ্ট্রের বাজারে তার পণ্যের দাম ডলারে কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আর মুদ্রার অবমূল্যায়নের ফলে টাকার ভিত্তিতে আমার বাজারে দাম বাড়ার কারণে চাহিদাটা কমবে। ফলে এই চাহিদা রেখাটা নিচের দিকে শিফট হবে। চাহিদা কমে গেল, প্রাইস কনস্ট্যান্ট, আর চাহিদা যদি কমে যায় তাহলে অবশ্যই ব্যয় কি হয়ে যাবে? কমে যাবে। প্রাইস কনস্ট্যান্ট থেকে যদি চাহিদা কমে যায় তাহলে অবশ্যই ব্যয় কি কমে যাবে। ডলারের প্রাইস কনস্ট্যান্ট, ব্যয় কমে গেছে, এই জন্য আমার কি হয়ে গেছে? আমদানি ব্যয় ডলারের ভিত্তিতে কমে গিয়েছে। সেখানে এসে আবার অনেকের মাথা খারাপ হতে পারে, যে বলে না এখানে তো একটা চাহিদা যোগানের স্থিতিস্থাপকতার ব্যাপার আছে, যে এই চাহিদা যদি কি হয় স্থিতিস্থাপক হয় তাহলে আমদানি ব্যয়টা কি হতে হবে? কমতে হবে। চাহিদা স্থিতিস্থাপক হলে আমদানি ব্যয়টা কি হবে? কমতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা বলি, যারা চাহিদার স্থিতিস্থাপকতার উপর গুরুত্ব দিচ্ছেন মনে রাখতে হবে চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দাম আর চাহিদার ভিতরে সম্পর্ক রয়েছে। ওখানে দাম বাড়লে চাহিদা যদি কমে, যদি বেশি কমে স্থিতিস্থাপক, কম কমলে অস্থিতিস্থাপক। দাম কমলে চাহিদা বাড়ে, বেশি বাড়লে স্থিতিস্থাপক, কম বাড়লে অস্থিতিস্থাপক, ঠিক কিনা? তাহলে চাহিদার স্থিতিস্থাপকতার সাথে দাম বাড়ার কমার একটা কি রয়েছে? সম্পর্ক রয়েছে। এই চাহিদার স্থিতিস্থাপকতার বক্তব্যটা আমি যখন টাকার ভিত্তিতে আমদানি ব্যয় হিসেব করব সেখানে কাজে লাগবে। এই চাহিদার স্থিতিস্থাপকতার বক্তব্যটা আমি যখন আমদানি ব্যয় টাকার ভিত্তিতে হিসেব করব, তখন এটা কি হবে? কাজে লাগবে। কারণ এই যে আমার এখানে দাম বাড়ার কারণে কি হয়ে গেছে? চাহিদা কি হয়ে গেছে? কমে গেছে। 20 থেকে মাত্র 18 ইউনিট, দাম বাড়ছে 100 টাকা, অনেক বাড়ছে, আর চাহিদা কি হয়ে গেছে? সামান্য কমছে। এই জন্য আমার আমদানি ব্যয়টা বেড়ে গেছে, চাহিদা অস্থিতিস্থাপক হওয়ার কারণে। চাহিদার স্থিতিস্থাপকতার মাত্রা যদি বেশি হতো তাহলে কিন্তু দাম বাড়ার কারণে চাহিদা আরো কমতো, ঠিক আছে? আরো কি হতো? কমতো। মনে করো চাহিদা কমে 10 ইউনিট হয়ে গেল, তাহলে আমার আমদানি ব্যয় কত হতো? 9,000 টাকা। আমদানি ব্যয় কি হয়ে যেত? 16,000 থেকে 9,000 টাকায় কমে যেত, ঠিক আছে? অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা সেখানে কার্যকর হবে যেখানে দাম বৃদ্ধির ব্যাপার আছে বা দাম হ্রাসের ব্যাপার আছে। যেন এখানে দাম বৃদ্ধি পেয়েছে, চাহিদা কমবে না বেশি কমবে এটা চাহিদার স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। অর্থাৎ টাকার ভিত্তিতে যখন আমি আমদানি ব্যয়টা কি করব? হিসেব করব। কিন্তু ডলারের ভিত্তিতে যখন আমি আমদানি ব্যয়টা হিসেব করছি তখন কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখা দরকার, ডলারের ভিত্তিতে কিন্তু দামটা কি আছে? কনস্ট্যান্ট। ডলারের ভিত্তিতে হিসাব করলে দামটা কনস্ট্যান্ট। আর দাম যখন কনস্ট্যান্ট থাকে তখন আমরা 100% কনফার্ম হয়ে যাই চাহিদা বাড়লে ব্যয় বাড়বে, চাহিদা কমলে ব্যয় কমে যাবে। দাম কনস্ট্যান্ট থাকা অবস্থায় 10, চাহিদা 10 আছে না এখানে, যদি 15 হয় ব্যয় বাড়বে 150, 25 হলে ব্যয় কি হবে? বাড়বে। এই দেখো 250, 20 না 25 হলে ব্যয় বাড়বে। আর যদি চাহিদা যদি কমে যায় 15 হয়, ব্যয় কি হবে? 150। দেখেছো, 15 হলে ব্যয় কমবে। অর্থাৎ দাম কনস্ট্যান্ট থাকলে চাহিদা বেশি হলে, পূর্বের চেয়ে বেশি হলে ব্যয় বাড়বে, পূর্বের চেয়ে কম হলে ব্যয় কমবে। এটা কনফার্ম আমরা। সুতরাং যে এটা আমি কনফার্ম হয়ে আমি বলতে পারবো যে আমার আমদানি পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা যাই হোক না কেন, বৈদেশিক মুদ্রার অবমূল্যায়ন করলে বৈদেশিক মুদ্রার ভিত্তিতে আমদানি ব্যয়টা কমে যাবে। কিন্তু টাকার ভিত্তিতে আমদানি ব্যয়টা বাড়তেও পারে, আমদানি ব্যয়টা কমতে পারে। আমদানি ব্যয় বাড়ুক কমুক যাই হোক না কেন, সেটাকে যদি আবার বৈদেশিক মুদ্রায় যদি ট্রান্সফার করি, তাহলে দেখা যাবে যে কি হয়ে গেছে? আমদানি ব্যয়টা কমে গেছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে বৈদেশিক মুদ্রা। সো এই চিত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে?
অনেকে আবার বলবেন যে এখানে মার্শাল লার্নারের যে একটা স্থিতিস্থাপকতা শর্ত আছে যে একের বেশি হতে হবে, এই হতে হবে। এখানে একটু মনে রাখতে হবে মার্শাল লার্নারের যেটা ইয়ে আছে সেটা কিন্তু একটা পণ্যের না, সেখানে বলা হয়েছে আমদানি পণ্য আর রপ্তানি পণ্য দুইটার চাহিদার স্থিতিস্থাপকতা যোগ করলে একের বেশি হতে হবে, দুইটার, একটার না। দুইটার চাহিদার স্থিতিস্থাপকতা কি বলেছে, দুইটার চাহিদার স্থিতিস্থাপকতার যোগফল একের বেশি হতে হবে, ঠিক আছে? এখানে একটার বলে নাই, ক্লিয়ার? দুইটার, যে রপ্তানি মুদ্রা অবমূল্যায়নের সফলতার জন্য দুইটার একসাথে বলেছে। যাক, এখানে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এখন আমি আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করছি, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। আমি এই যে চাহিদা রেখাটা না, হ্যাঁ, এটা যদি এই চাহিদার একটা D1 যেটা আমি এঁকেছি, এইটা এইভাবে না হয়ে যদি এরকম হতো, যদি অর্থাৎ D1 রেখাটা যদি এরকম যদি হতো, মানে ফ্ল্যাটার যদি হতো, কি হতো? ফ্ল্যাটার হতো। তাহলে আমি একটু প্রশ্ন করছি তোমাদেরকে, এইটার স্থিতিস্থাপকতা বেশি না D1 প্রাইমের স্থিতিস্থাপকতা বেশি? ডেফিনেটলি D1 প্রাইমের স্থিতিস্থাপকতা বেশি, ডেফিনেটলি D1 প্রাইমের স্থিতিস্থাপকতা কি বেশি, নিঃসন্দেহে কি বেশি, কোনো সন্দেহ কি নাই, এইটার স্থিতিস্থাপকতা বেশি। কারণ আমরা জানি ফ্ল্যাটার রেখার স্থিতিস্থাপকতা কি হয়, বেশি হয়। তখন দেখো তো আমার কি যেন বলে যে 900 টাকা দাম হতো, তখন চাহিদার পরিমাণটা কত হতো? 15 ইউনিট। অর্থাৎ চাহিদা আরো বেশি কমতো, চাহিদা আরো বেশি কমতো। আশা করি বুঝতে পেরেছো, চাহিদা আরো বেশি কি কমতো, কমে কত হয়েছে? 15 ইউনিট। তখন কিন্তু আমার যে কি যেন বলে আমার রপ্তানি আয়টা কত হবে? তখন আমার রপ্তানি আয়টা কত হবে? তখন আমার রপ্তানি আয় হবে 900 ইন্টু কত? 15 ইউনিট, নাকি 9000, 13,500, 13,500 হবে আমার রপ্তানি আয়। আমি ভুল টুল তো বলি নাই, দেখো তো 990, 5 নং 45, 135, দুইটা আসে, হ্যাঁ 13,500 টাকা হতো আমার রপ্তানি আয়। দেখো তো রপ্তানি আয় কমে গেছে কিনা। আগে ছিল আমদানি, আমার আমদানি ব্যয় কমে গেছে কিনা। অর্থাৎ আমার যদি চাহিদা রেখাটা যদি স্থিতিস্থাপকতার মান যদি বেশি হতো, তাহলে টাকার অঙ্কে কিন্তু আমার আমদানি ব্যয় 13,500 টাকা, 16,000 হতে 13,500 টাকা, মানে টাকার অঙ্কে কিন্তু আমদানি ব্যয়টা কি হয়ে গেছে? কমে গেছে। টাকার অঙ্কে আমদানি ব্যয়টা কমে গেছে। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? যদি স্থিতিস্থাপকতার মাত্রা যদি বেশি হতো। আচ্ছা, এখন দেখো, মানে চিত্র এটা না হয় যদি এটা হতো। আচ্ছা, এই চিত্রে কি হয়েছে? চাহিদা 20 থেকে ব্যাক করে কোথায় হয়েছে? 15তে হয়েছে। তাহলে আমার তখন এই D1 রেখাটা কি হতো? এই চাহিদা রেখাটা, কারণ আমার তো ডলারের ভিত্তিতে প্রাইস কনস্ট্যান্ট কত? $10 না। চাহিদা 20 থেকে যখন 18 হয়েছিল, চাহিদা রেখা D2 এঁকেছিলাম। 15 হলে আমাকে কি করতে হবে? আরেকটা চাহিদা রেখা আঁকতে হবে, D3। তখন ভারসাম্য হতো কোথায়? এই E3 বিন্দুতে, ঠিক আছে? এই যে এখানে কত হতো? 15 হতো। কত হতো? 15 হতো। এখন আমার আমদানি ব্যয়টা কত হতো? $10 ইন্টু কত? 15 সমান $150। অর্থাৎ দেখো তোমরা যে আগে $180 ছিল, আমার আমদানি ব্যয় কমেছে। এখন $150, আমার আমদানি ব্যয় আরো কমেছে, আমদানি ব্যয় আরো কমেছে। তাহলে সিদ্ধান্তে কি আসলাম? সিদ্ধান্তে আসলাম যে আমরা যে পণ্যটা বিদেশ থেকে আমদানি করি, সেই পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতার মাত্রা যদি বেশি হয়, তাহলে আমাদের আমদানি ব্যয় বৈদেশিক মুদ্রার ভিত্তিতে অধিক পরিমাণে হ্রাস পাবে। আমাদের আমদানি ব্যয় বৈদেশিক মুদ্রার ভিত্তিতে অধিক পরিমাণে হ্রাস পাবে। যে আগে 200 থেকে $180 হ্রাস পেয়েছিল, ক্লিয়ার? এখন দেখা গেল যে স্থিতিস্থাপকতা বেশি হওয়ার কারণে এই যে, তাহলে আমার চাহিদা রেখা আরো বেশি নিচের দিকে শিফট হবে। আর প্রাইস কনস্ট্যান্ট অবস্থায় চাহিদা যদি কমে যায়, চাহিদা রেখা নিচের দিকে শিফট হবে।
চাহিদার স্থিতিস্থাপকতা যত বেশি হবে চাহিদার পরিমাণ তত বেশি কমবে, ফলে চাহিদা রেখা তত বেশি নিচের দিকে শিফট হবে, D3 হবে। এই যে এখন আমার আমদানি ব্যয় হচ্ছে $150, 150। মনে রাখবে এই 13,500 টাকা যে কথা, এটাকে ডলারে যদি কনভার্ট করো তাহলে কত পাবে তোমরা? $150 পাবে। এই যে 90 টাকা দিয়ে ভাগ করো, কত পাবে? $150 পেয়ে যাবে। তাহলে আসো আমি কনক্লুশনে কিছু কথা বলে ফেলি। প্রথমত আসো টাকার ভিত্তিতে, যে মুদ্রা অবমূল্যনের ফলে টাকার ভিত্তিতে আমদানি ব্যয় বাড়লো অথবা আমদানি ব্যয় কমলো, এইটা দিয়ে কিন্তু আমাদের লেনদেন ঘাটতি হিসাব করার কোনো সুযোগ নাই। কারণ আমাদের লেনদেন ঘাটতির আমরা আয় ব্যয় হিসাবটা করি বৈদেশিক মুদ্রার ভিত্তিতে, এবং আমরা বাংলাদেশ যেহেতু ডলার জোনে থাকি, আমাদের হিসাব নিকাশটা হয় ডলারের ভিত্তিতে। সুতরাং আমার আমদানি ব্যয় বাড়লো না কমলো এটা নিয়ে টাকার ভিত্তিতে এটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না। এরপরেও বলছি, কেউ যদি টাকার ভিত্তিতে যদি হিসাব করতে চাও, তাহলে আমি বলছি যে আমি প্রথম চাহিদা রেখাটা একটু খাড়া টাইপের, এইটাতে আমি দেখেছি $800 চাহিদা 20 ইউনিট, 800 টাকায় 20 ইউনিট, আবার আমদানি ব্যয় 16,000 টাকা, আর 900 টাকায় চাহিদা হচ্ছে এই যে কত একটু বিন্দুতে 20 হাতে আসবে 18 ইউনিট, আমদানি ব্যয় হচ্ছে 16,200 টাকা, অর্থাৎ আমার আমদানি ব্যয়টা বেড়ে গিয়েছে। আর যদি আমার চাহিদা রেখাটা যদি D1 প্রাইম হতো, তাহলে দাম বাড়ার কারণে চাহিদা F2 বিন্দুতে নির্ধারিত না হয় F2 প্রাইমে হতো, আরো কমে যেত, 18 থেকে কমে 15 হতো, তখন আমার আমদানি ব্যয় হতো 900 × 15 সমান 13,500 টাকা। মানে আমদানি ব্যয়টা কি হয়ে গেছে? কমে গিয়েছে। অর্থাৎ আমি দেখলাম যে আমার বিদেশি পণ্যের চাহিদা আমার দেশে যদি স্থিতিস্থাপক হয়, তাহলে টাকার ভিত্তিতে আমদানি ব্যয় বাড়তেও পারে আবার কমতে পারে। যদি স্থিতিস্থাপকতার মাত্রা কম হয় বাড়বে, স্থিতিস্থাপকতার মাত্রা যদি কি হয় বেশি হয়, তাহলে আমদানি ব্যয়টা কমবে। আর সোজা কথা হলো যে ডলারের ভিত্তিতে আমার আমদানি ব্যয় কমবে কমবে কমবে, বাড়বে না, কমবে কমবে কমবে, বাড়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ ডলারের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পণ্য $10, ইট ইজ কনস্ট্যান্ট। যেহেতু আমার কি হয়ে গেছে, চাহিদা কমে গিয়েছে, অতএব আমার আমদানি ব্যয়টা কমবে। হ্যাঁ, এখন আমদানি ব্যয়টা বেশি কমবে না কম কমবে? এই যে এখানে $200 হতে $180 হয়েছে এই চাহিদা রেখাতে, আর D3-তে হয়েছে $150, মানে বেশি হ্রাস পেয়েছে কোনটাতে? D3-তে। এখন আমদানি ব্যয় কম কমবে না বেশি কমবে? আমরা দেখেছি যদি আমাদের চাহিদা যদি অস্থিতিস্থাপক হয় তাহলে আমদানি ব্যয় কম কমবে, আর যদি স্থিতিস্থাপক হয় তাহলে আমদানি ব্যয়টা কি হবে? বেশি কমবে, অর্থাৎ এই চাহিদা রেখাটা নিচের দিকে বেশি শিফট হবে। তাহলে আমরা কি দেখলাম যে বৈদেশিক মুদ্রার ভিত্তিতে যদি আমরা আমদানি ব্যয় যদি হিসেব করি, তাহলে দেখা যায় যে বৈদেশিক মুদ্রার ভিত্তিতে বিদেশি পণ্যের দাম কনস্ট্যান্ট, এবং চাহিদা মুদ্রা অবমূল্যায়নের কারণে চাহিদা কমে যাওয়ার কারণে আমাদের বৈদেশিক মুদ্রার ভিত্তিতে আমদানি ব্যয়টা কমে যাবে। হ্যাঁ, যদি মনে করেন আমাদের আমদানি পণ্যের চাহিদা যদি স্থিতিস্থাপকতার মাত্রা কম হয়, আমদানি ব্যয় কম কমবে। স্থিতিস্থাপকতার মাত্রা যদি বেশি হয়, আমদানি ব্যয় বেশি কমবে। কিন্তু কখনো কখনো কখনো, বারবার বলছি, ডলারের ভিত্তিতে আমদানি ব্যয় বাড়বে না, ডলারের ভিত্তিতে আমদানি ব্যয় বাড়বে না, এই একটা কথা মনে রাখবা। টাকার ভিত্তিতে বাড়তে পারে, কিন্তু ডলারে চিন্তা করলে এটা কি হয়ে যাবে? কমে যাবে। কেন বাড়বে না, কেন কমবে? উত্তর একটাই, ডলারের ভিত্তিতে প্রাইস কনস্ট্যান্ট, চাহিদা কমে যায়, অতএব কমবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো গত ক্লাসের সাথে আজকের ক্লাস মিল। যদি প্রশ্ন যদি আসে মুদ্রার অবমূল্যায়ন কেন করা হয়, আমরা বলবো মুদ্রার অবমূল্যায়ন করা হয় যখন আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়, লেনদেন ঘাটতি কিভাবে দূর করা যায়, সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়, তখন আমরা মুদ্রার অবমূল্যায়নের আশ্রয় নিই। আমরা মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে রপ্তানি আয় বাড়াতে চাই আর আমদানি ব্যয় কমাতে চাই। বৈদেশিক মুদ্রার ভিত্তিতে আমাদের রপ্তানি আয়টা বাড়বে, শর্ত আছে আমাদের পণ্যের চাহিদা বিদেশিদের নিকট স্থিতিস্থাপক হতে হবে। আর বৈদেশিক মুদ্রার ভিত্তিতে আমাদের আমদানি ব্যয় কমবে নিশ্চিত। একটু খেয়াল রাখো,
আগেরটা বলেছি বৈদেশিক মুদ্রার ভিত্তিতে আমাদের রপ্তানি আয় বাড়বে যদি আমাদের পণ্যের চাহিদা ওখানে যদি স্থিতিস্থাপক হয়। এর মানে কি? অস্থিতিস্থাপক হলে বৈদেশিক মুদ্রার ভিত্তিতে রপ্তানি আয় কমে যাবে। অর্থাৎ বৈদেশিক মুদ্রার ভিত্তিতে রপ্তানি আয় বাড়তেও পারে, কমতেও পারে, বাড়তেও পারে, কমতে পারে। চাহিদা স্থিতিস্থাপক হলে বাড়বে, অস্থিতিস্থাপক হলে কমবে, শর্ত আছে। কিন্তু বৈদেশিক মুদ্রার ভিত্তিতে আমদানি ব্যয় কমবে, এখানে কোনো শর্ত নাই। আমদানি ব্যয় কমবে কনফার্ম, হ্যাঁ, শর্ত এক জায়গায় দিতে পারবো, বেশি কমবে না কম কমবে। যদি আমাদের বিদেশি পণ্যের চাহিদা যদি অস্থিতিস্থাপক হয়, আমদানি ব্যয় কম কমবে। স্থিতিস্থাপক হলে আমদানি ব্যয় বেশি কমবে। তা এখন আমরা যদি মুদ্রা অবমূল্যায়নের মাধ্যমে রপ্তানি আয় বাড়াতে পারলাম, আমদানি ব্যয় কমাতে পারলাম, তাহলে আমরা লেনদেন ঘাটতি কি করতে পারবো? দূর করতে পারবো। আশা করি তোমরা বিষয়টা কি করতে পেরেছো, বুঝতে পেরেছো। ঠিক আছে? হ্যাঁ, এখন আসো যে আমি যদি এখন এই একটা যোগান রেখা যদি দিতে চাই, তা আমি ধরে নিলাম যোগান সম্পূর্ণরূপে কি স্থিতিস্থাপক। অর্থাৎ আমরা যাদের কাছ থেকে পণ্য আমদানি করছি তারা যে কোনো পরিমাণ পণ্য যোগান দেওয়ার কি রাখে, ক্ষমতা রাখে। তাই যোগান যদি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, তাহলে এই যোগান রেখাটা এইভাবে ভূমি অক্ষের কি হবে, বেশ সমান্তরাল হবে। ঠিক আছে? যোগান রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে? আর এটা টাকার অঙ্কের দাম বাড়লে যেহেতু কি হয়, যোগানটা রেখাটা এই উপরের দিকে এভাবে কি হবে, শিফট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? তা আমরা চিত্র দেওয়ার ক্ষেত্রে এটা কি করব, দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানে কি করলাম, শেষ করলাম।